বুড়িগঙ্গা নদীর তলদেশ থেকে তোলা হয়েছে মর্নিং বার্ড লঞ্চটি, ভাসিয়ে তীরে নিয়ে উদ্ধারের চেষ্টা। লঞ্চ ডুবির ২৭ ঘণ্টা পর আরও একজনের মরদেহ উদ্ধার। এ নিয়ে মৃতদেহ উদ্ধারের সংখ্যা বেড়ে ৩৩। উদ্ধারকারী জাহাজের ধাক্কায় বুড়িগঙ্গা সেতু ক্ষতিগ্রস্ত। যান চলাচলের অনুমতি মিলতে পারে আজই। গোয়ালন্দ ভাগ্যকুল পয়েন্ট পদ্মা আরিচায় যমুনা বিপদ সীমার ওপরে, উত্তরে নতুন এলাকা প্লাবিত। বড় পরিবর্তন ছাড়াই সংসদে পাশ হলো আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট, কাল থেকেই কার্যকর। আপনাদের সবাইকে আমন্ত্রণ বিরতিহীন ১ ঘন্টার সংবাদ দুপুরে। সাথে আছে আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চ থেকে ২৭ ঘণ্টা পর আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৩৩ জনের মরদেহ উদ্ধার হলো। এদিকে সকাল থেকে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর ডুবুরি দল এই ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে কাজ করছে। ইতোমধ্যে ১০টি এয়ার লিফটিং ব্যাগ ব্যবহার করে পাম্প দিয়ে ডুবে যাওয়া নৌযানটিকে কেরানীগঞ্জের বরফকলের তীরে নেয়ার চেষ্টা চালানো হচ্ছে। ফায়ার সার্ভিস জানায় নৌযানটি উদ্ধারে যৌথভাবে কাজ করছেন তারা। ইতোমধ্যে ডুবে যাওয়ার স্থান থেকে এয়ার লিফটিং ব্যাগের লাগিয়ে তীরের দিকে কিছুটা সরিয়ে আনা হয়েছে লঞ্চটিকে। এরপর বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ দুরন্ত দিয়ে টেনে তোলা হবে। যেভাবে কাজ এগোচ্ছে তাতে হয়তো আজকে দিনের মধ্যেই মর্নিং বার্ড লঞ্চটি উদ্ধার করা সম্ভব হবে। সোমবার সকালে অর্ধশতাধিক যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা ছোট লঞ্চ মর্নিং বার্ড বুড়িগঙ্গার ফরাশগঞ্জ ঘাটে চাঁদপুরগামী ময়ূর ২ লঞ্চের ধাক্কায় ডুবে যায়। এই 10টা এয়ারলিফটিং জ্যাকেটের যে ওয়েট ক্যাপাসিটি এটা হলো 64 টন, বাট জাহাজের ক্যাপাসিটি, জাহাজের ওয়েট হলো আপনার 110 টন, যার ফলে রিকভারি হচ্ছে না, যার ফলে কালকে রাত্রে অপারেশনটা মানে সাকসেসভাবে পরিচালনা করতে সক্ষম হয়নি। দেন আজকে সকাল থেকে প্ল্যান করছি যে অন্যান্য সংস্থা যারা আছে আমরা এটাকে আস্তে আস্তে কিনারের দিকে নিয়ে যাব। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, ডুবে যাওয়া লঞ্চটিকে তো টেনে তীরের দিকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, তো সর্বশেষ কি তথ্য রয়েছে এ বিষয়ে আপনার কাছে? আপাতত যে বিষয়টি সেটি হচ্ছে তীরের প্রায় বরফ কল এলাকা যেটি রানীগঞ্জে, সেখানে তীরের ১০০ ফিট অর্থাৎ নদীর মধ্যে তীর থেকে ১০০ থেকে ১৫০ ফিট দূরে সেটি শক্ত করে বেঁধে রাখা হচ্ছে। এরকম একটি অবস্থাটা, যেহেতু কিছুক্ষণ আগে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে, তারপরে সেখানে ডুবুরিরা দলরা যারা রয়েছেন সেই উল্টে যাওয়া নৌকাটির অর্থাৎ নৌযানটির মধ্যে আরও কোনো মরদেহ আছে কিনা সেই বিষয়টি নিয়ে তারা আসলে কথা বলছেন। আমরা গতকালকে একটি মামলা হয়েছে, আমরা জানি ৭ জনকে এজাহার করে, সেই মামলার বিষয়ে এখানকার দায়িত্বরত যারা রয়েছেন অর্থাৎ ঢাকা নৌ অঞ্চলের পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলামের সাথে একটু কথা বলতে চাই যে আপনার তো গতকালকে মামলা হয়েছেন, এখন আসামি হয়েছে, তাদের বিরুদ্ধে কি আইনানুগ ব্যবস্থা নিয়েছেন, কাউকে আটক করতে পারছেন কিনা, এবং ৭ জনকে কেন মামলা, এই মামলায় আরও আসামি বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কিনা, কোন কোন বিষয়গুলোকে সামনে রেখে আপনারা তদন্ত করছেন বা এগোচ্ছেন? জি ধন্যবাদ। আমরা গতকাল রাত ২:৩০টার সময় এই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি রুজু হয়েছে। এই মামলা রুজু হওয়ার পরপরই আমরা যে ৭ জনকে আসামি করেছি সেই ৭ জনের নাম ঠিকানা পেয়েছি। এই ময়ূরী ২ লঞ্চের মালিক সহ ৭ জন এই মামলার আসামি, তাদের নাম ঠিকানায় কাল রাত্রেই আমরা অভিযান চালিয়েছি, কিন্তু তারা পলাতক রয়েছে, তারা কেউ তাদের ঠিকানায় নাই। কিন্তু আমরা আমাদের তদন্তের বিভিন্ন কৌশল কাজে লাগিয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি তাদেরকে গ্রেপ্তার করার, এবং আমরা অচিরেই তাদেরকে গ্রেপ্তার করতে পারবো বলে আশা রাখি। সারা বাংলাদেশে আমাদের নৌ পুলিশ ইউনিট ছড়িয়ে আছে। এই নৌ পুলিশ ইউনিট, জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, র্যাব, এই সবার সহযোগিতা নিয়ে
আমরা এই মামলার আসামিদেরকে গ্রেপ্তার করবো ইনশাল্লাহ। ফরিদ, আরেকটা বিষয়, সকালে একটি মরদেহ উদ্ধার করা হয়েছিল, সেই মরদেহের আসলে পরিচয় শনাক্ত হয়েছে কিনা, তার সম্পর্কে আপনারা বিস্তারিত কিছু জানতে পেরেছেন কিনা? জি, আমি একটা সোর্স থেকে সংবাদ পেয়েছি যে তার নাম আশিকুজ্জামান। এটা আমরা যাচাই করতেছি, যাচাই করা গেলে এবং আত্মীয়স্বজন আসলে আমরা আত্মীয়স্বজনের হাতে লাশ হ্যান্ড ওভার করবো। লোপা, ফরিদ উদ্দিন খন্দকার ফরিদুল ইসলাম যেমনটা বলছিলেন, ঢাকা নৌ অঞ্চলের যিনি পুলিশ সুপার দায়িত্বে রয়েছেন, তিনি বলেছিলেন যে তারা আসলে সর্বোচ্চ চেষ্টা করে যাদের বিরুদ্ধে এজাহারভুক্ত যে 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে তার মধ্যে ময়ূর যে 2টি লঞ্চটি রয়েছে ঘাতক, তার মালিকের বিরুদ্ধে মামলা রয়েছে, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যারা আসামি তাদের গ্রেপ্তার করার জন্য। আমি যদি উদ্ধার কার্যক্রম সম্পর্কে আরেকটু বলি, আমরা সকাল থেকে দেখেছি যে প্রথম যখন 11টি এয়ারলিফটিং ব্যাগ সেখানে স্থানান্তর লাগানো হয়েছিল, অর্থাৎ যখন ভেসে উঠছে, এর পরবর্তীতে সেই জায়গাটি অর্থাৎ উল্টে যাওয়া নৌযানটি যখন ভেসে উঠছে তখন সেই এয়ারলিফটিং ব্যাগ কিন্তু অকার্যকর হয়ে গেছে, অর্থাৎ তার মধ্যে হাওয়া বেরিয়ে যাওয়ার পরে সেটি আর কার্যকর করা হচ্ছে না। এরপরে কিছুক্ষণ আগে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। আমরা যার কাছে জানতে চেয়েছিলাম যে আপাতত আপনারা উদ্ধার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করছেন কিনা, তিনি জবাবে বলেছেন যে উদ্ধার কার্যক্রম একদমই শেষের দিকে, যেহেতু একটি কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে, অতএব তারা আর কিছুটা সময় তারা চাচ্ছেন যে ভিতরে আরও কোনো লাশ বা মরদেহ রয়েছে কিনা, সেক্ষেত্রে তারা হয়তো তাদের বিষয়টি সন্ধান করবেন। যদিও লোপা, আমরা সকাল থেকে এক দম্পতির সাথে কথা বলেছিলাম, আশিক হোসেন, তিনি ডুবে যাওয়া নৌযানটির ইঞ্জিন রুমে চাকরি করতেন, অর্থাৎ সেখানে কাজ করতেন, তার বয়স হচ্ছে 18 বছর, তার বাড়ি মুন্সিগঞ্জ পানায়, এবং তার মা পপি বেগম যথেষ্ট রকম বিলাপ করছেন, শেষবারের মতো হলেও সেই মরদেহকে একটি চাচ্ছেন দাফন কাফন করার জন্য, এরকম একটি বিষয় তারা চাচ্ছেন। তো আমরা এখনকার যে বিষয়টি সেটি নিয়ে যদি সামগ্রিকভাবে বলতে পারি, তাহলে দুরন্ত নামের বিআইডব্লিউটি এর যে উদ্ধারকারী জাহাজটি ছিল সেটিকেও কিন্তু কোনোভাবে কাজে লাগানো যাচ্ছে না। কথা ছিল যে দুরন্তর যে জাহাজটি সেটি ডুবে যাওয়া নৌযানটিকে টেনে কাছের দিকে অর্থাৎ তীরের দিকে, পাড়ের দিকে নিয়ে যাবে, কিন্তু সেখানে গভীরতা কম থাকার কারণে সেটি সম্ভব হচ্ছে না। আপাতত যেই জায়গাটিতে সেই উল্টে যাওয়া নৌযানটি রয়েছে সেখানে সেটি শক্ত করে বেঁধে রাখা হয়েছে এবং পরবর্তীতে সেটি রোলার বা হুইস যে প্রক্রিয়ায় ডকইয়ার্ড এলাকাগুলোতে নৌযান বা ভারী নৌযান তোলা হয় সেই প্রক্রিয়াটা চালাবেন। যদিও যেহেতু উল্টে থাকার কারণে আপনি জানেন যে ডকইয়ার্ডে যে অন্য নৌকাগুলো বা অন্য নৌযানগুলো যখন তোলা হয় সেটি আসলে ভাসমান অবস্থায় থাকে, একদম চলা যেরকমভাবে চলে সেরকম থাকে, তাতে টেনে তুলতে সুবিধা। কিন্তু এটি যেহেতু উল্টে রয়েছে, গতকালকে ডুবুরিরা সেটি বলেছিলেন যে একটি তলা অর্থাৎ একটি অংশ সেই নৌযানটির কাতার মধ্যে ডেবে গিয়েছে, যার কারণে সেটি টেনে নিতেও কিন্তু বেগ পেতে হচ্ছে। অতএব এখন পর্যন্ত এই আশিক হোসেনের মা ছাড়া আর কোনো স্বজনরা আমাদের কাছে অভিযোগ করেনি যে তাদের স্বজনরা। আরেকটি বিষয় জানতে চাই যে উদ্ধারকারী জাহাজের ধাক্কায় বুড়িগঙ্গা সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, তো সেটি মেরামতে কত দূর এগিয়েছে কাজ এবং যান চলাচল ঠিক কখন নাগাদ শুরু হতে পারে, এ বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? লোপা, এইটি আসলে গতকালকে যখন আমরা গিয়েছিলাম, যখন প্রত্যয় ঢুকতেছিল তখন বড় যে ট্রেনিং থাকে সেই ট্রেনে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং খুব তাড়া ছিল। আমরা এখান থেকে বিআইডব্লিউটি এর কর্তারা বারবার প্রত্যয়ের যে চালক তাকে তাড়া দিয়েছিলেন দ্রুত আসার জন্য, আসতে গিয়ে সেখানে ধাক্কা দিয়েছেন এবং একটি গার্ডার প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে সড়ক ও জনপথ অধিদপ্তরের যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে ঢাকা অঞ্চলের যিনি প্রধান, ঢাকা সড়ক ও জনপথ বিভাগের প্রধান তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজউদ্দিনের সাথে আমরা কথা বলেছিলাম। তিনি বিষয়টা বলেছেন যে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি তারা গঠন করেছেন, তারা সেই জায়গাটি পরিদর্শন করেছেন এবং যদি সেটি তাদের রিপোর্ট অনুযায়ী যদি চলাচল অনুপযোগী থাকে, অর্থাৎ যদি ক্ষতিগ্রস্ত পরিমাণ কম হয়ে থাকে কিংবা বেশি হয়ে থাকে, এখনও যেহেতু যান চলাচল বন্ধ হয়ে যায়, তবে আর কিছুক্ষণ পরে তারা সেটিকে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেবেন। আপনি জানেন যে সেই সেতুটি হয় অর্থাৎ বুড়িগঙ্গা সেতুটি ঢাকা মাওয়া রুটের যারা যাত্রী রয়েছেন তারা চলাচল করে থাকেন। লোপা, বুড়িগঙ্গার লঞ্চ ডুবির ঘটনার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আর আলামিন হোসেন। চলে যাচ্ছি পরবর্তী খবরে। ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির প্রায় 13 ঘন্টা পর একজনকে জীবিত উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার 10টার দিকে তাকে জীবিত উদ্ধার করা হয়, পরে তাকে মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে ডুবে যাওয়া লঞ্চের কোনো একটি অংশে আটকে থাকা বাতাসে শ্বাস নিয়ে বেঁচে ছিলেন পেশায় ফল ব্যবসায়ী সুমন ব্যাপারী। দিন গড়িয়ে রাত, ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে তৎপর ফায়ার সার্ভিসের ডুবুরিরা। রাত 10:15টার দিকে টিউবের সাহায্যে ডুবে যাওয়া লঞ্চটি যখন ভাসিয়ে তোলার আপ্রাণ চেষ্টা, ঠিক তখনই হঠাৎ সন্ধান মেলে এই ব্যক্তির। হাত উঁচিয়ে জানান দেন তিনি জীবিত। উদ্ধারের পর থেকেই চোখের ইশারায় কথার জবাব দেওয়ার চেষ্টা করছেন তিনি। রাতেই
অলৌকিকভাবে বেঁচে যাওয়া ফল ব্যবসায়ী সুমন ব্যাপারীকে আনা হয়েছে মিটফোর্ড হাসপাতালে। দেয়া হচ্ছে প্রয়োজনীয় চিকিৎসা। সাথে সাথে ওনাকে আমরা উপরে উঠাই এনে জিজ্ঞাসা করছি চিকিৎসকরা জানায়, অবিশ্বাস্য এই ঘটনার জন্ম দেয়া সুমন ব্যাপারী শঙ্কামুক্ত। দীর্ঘ সময় পানির নিচে আটকে থাকায় শরীরে তাপমাত্রা কিছুটা নেমে গিয়েছিল। তবে কিভাবে পানিতে দীর্ঘ সময় তিনি বেঁচে ছিলেন তার স্পষ্ট জবাব এখনও মেলেনি বলে জানায় উদ্ধারকারীরা। যে কম্পার্টমেন্টে সে আটকে ছিল ওটা হয়তো নিচে ডেকে যেখানে বেকম ছিল, অর্থাৎ হাওয়া ছিল, যে অক্সিজেনটার জন্য সে এই 13 ঘন্টা সার্ভাইভ করছে। মেডিকেল আসলাম, ডাক্তার স্যারের সাথে আলাপ করলাম, আলাপ করে কোনো সাথে বললো যে ইনশাল্লাহ সবই তার ওকে হয়তো অক্সিজেন লেভেলটা একটু কম বেশ ঘোরানো করেছে। আমরা যথেষ্ট চেষ্টা করতেছি, ইনশাল্লাহ ভয়ানক বা অন্য কোনো সিমটম নাই, ইনশাল্লাহ আশা করি সুস্থ হবে। সোমবার সকালে মর্নিং বার্ড নামের একটি লঞ্চ মুন্সিগঞ্জ থেকে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে সদরঘাটের দিকে আসছিল। শ্যামবাজারের কাছে পৌঁছালে চাঁদপুর রুটের ময়ূর 2 লঞ্চের ধাক্কায় সেটি ডুবে যায়। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুড়িগঙ্গায় লঞ্চ ডুবিতে নিহত 32 জনের বাড়ি মুন্সিগঞ্জে। একসঙ্গে এত মানুষের মৃত্যুর খবরে হতবাক স্থানীয়রা। অপঘাতে প্রিয় মানুষদের চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। তাদের আহাজারিতে থমথমে ওই এলাকার পরিবেশ। আমার বাবারে কেমনে এমনে শেষ করে ধুইয়া যাইতে পারলো গো, হায় হায় রে, আঙ্গরে কেমনে কই থুইয়া গেল রে আমার বাবা রে, আমার বাবা রে, আমার বাবা আঙ্গরে। বাবাকে হারিয়ে এভাবেই প্রলাপ করছেন মেয়ে। প্রতিদিনের মতো সোমবার সকালেও ব্যবসার কাজে ঢাকায় গিয়েছিলেন তার বাবা, আর সন্ধ্যায় মীর কাদিমের বাড়িতে ফিরেছেন নিথর দেহে। 3 মেয়ে আর 1 সন্তানের জনক সত্য বণিক ঢাকায় ক্রোকারিজের ব্যবসা করতেন। শ্যামবাজারে লঞ্চ ডুবিতে নিহতদের মধ্যে তিনিও একজন। আমি অফিস থেকে দৌড়াইয়া গেছি, সেই যেই জায়গায় লঞ্চ ডুবছে ওই জায়গায় দৌড়াইয়া গেছি, যাইয়া প্রতিটা লাশ উঠায় উঠায় দেখতেছি। পরে হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে যাইয়া বাবার লাশ আমি খুঁজে বের করছি। সত্য বণিকের সঙ্গে একই লঞ্চে ছিলেন পাশের বাড়ির আরিফ। কোনো মতে বেঁচে ফেরার পর ঘটনার বর্ণনা দিলেন তিনি। সাথে সাথে আগ লাগালে বলে ও লঞ্চটা ঘোরা লগে লগে মুখে তোর ডাব ডাব পরে আমি উপরে আমি উপরে চাই দেখি আমার পাশে কেউ নেই গা, শুধু আমি একা দিলাম ফাল দেওয়ার পরে ভাই মানুষ ভিতর লোক সব শেষ। অনেক আগেই মাকে হারিয়েছে এই 2 শিশু। ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাতেন তাদের বাবা শরীফ। ভয়াবহ এই দুর্ঘটনায় চলে গেলেন তিনিও। তাকে হারিয়ে দিশেহারা স্বজনেরা। এই যে লোকটা সকালবেলা চলে গেল, চলে যাওয়ার পর এখন তার আরো 2টা বাচ্চা বাড়াবাড়ি থাকে, ওনার কি অবস্থা হইব? ছোট বাচ্চা দিয়ে ডেইলি বাসায় আসে, আজকে সকালবেলা 7টা বাজে ভাইরাইছে, তার 9টা বাজে খবর আইছে। পুরো মীর কাদিম এলাকায় এখন নিহতদের স্বজনের আহাজারিতে ভারী। এমন দুর্ঘটনা যেন আর কারো প্রাণ কেড়ে না নেয়, তার জন্য সচেতনতা বাড়ানোর দাবি স্থানীয়দের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মুন্সিগঞ্জ। নোয়াখালীর হাতিয়া উপজেলায় মাছ ধরা নৌকা ডুবে 1 জেলে নিহত ও 1 জন নিখোঁজ রয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে 11 জেলেকে। মঙ্গলবার সকালে নিঝুম দ্বীপের দক্ষিণ পশ্চিমে ক্যাডারচর সংলগ্ন মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় এই নৌকা ডুবির ঘটনা ঘটে। হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, নিহত মোহাম্মদ বেছুন মিয়া জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামের গোলাম মাওলার ছেলে। নিখোঁজ সোহাগ একই এলাকার জাবের হোসেনের ছেলে। সোমবার রাতে তারা মাছ ধরতে নদীতে যায়। ভোর রাতে ভাটার সময় ক্যাডারচরের পাশে নৌকাটি নোঙর করে তারা ঘুমিয়ে পড়লে জোয়ারের সময় নৌকাটি উল্টে ডুবে যায়। পরে স্থানীয় জেলেদের সহায়তায় 11 জেলেকে জীবিত উদ্ধার করা হয়। সকালে জেলেরা বেছুনের মরদেহ উদ্ধার করে। নৌপুলিশ, কোস্টগার্ড এবং স্থানীয় জেলেরা নিখোঁজ অপর জেলে সোহাগকে উদ্ধারের চেষ্টা করছে। নৌপথ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে ঘটছে লঞ্চ দুর্ঘটনা, এমন মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় আবারও দুর্ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। তারা মনে করেন নৌপথের নৈরাজ্য ঠেকাতে নিয়মিত তদারকি প্রয়োজন। নৌপথকে যাতায়াতে সবচেয়ে আরামদায়ক ও নিরাপদ মনে করা হলেও প্রায় ঘটছে লঞ্চ দুর্ঘটনা। শ্যামবাজার সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনা নতুন করে ভাবাচ্ছে বিশ্লেষকদের। দিনের বেলায় পরিষ্কার আবহাওয়ায় শুধু চালকের অদক্ষতা ও উদাসীনতা এত মানুষের মৃত্যুর জন্য কর্তৃপক্ষের তদারকির অভাবকে দায়ী করছেন তারা।
নৌযানগুলোর একটা বয়স আছে, সেই বয়স উত্তীর্ণ হয়েছে কিনা, নৌযানগুলো নির্মাণের সময় আপনার সঠিক ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছিল কিনা, নৌযানের ডিজাইনে কোনো ত্রুটি আছে কিনা, এবং পরিশেষে যেটা চলে আসে যে নৌযান চালানোর যে দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে তাদের সার্টিফিকেট ঠিকমতো আছে কিনা, তাদের দক্ষতা ঠিকমতো আছে কিনা। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে 2010 থেকে 2017 পর্যন্ত দেশের নৌপথে 149টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত 700 জন। এর মধ্যে 2014 সালে মাওয়ার কাছে পদ্মায় পিনাক 6 লঞ্চডুবিতে শতাধিক যাত্রীর প্রাণহানির ঘটনাই সবচেয়ে বড়। এছাড়া 2003 সালে চাঁদপুরে এমভি নাসরিন এক দুর্ঘটনায় মারা যান 600-রও বেশি মানুষ। নৌযান বিশেষজ্ঞরা বলছেন, দেশে একটি লঞ্চ দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন হলেও কমিটির সিদ্ধান্ত আলোর মুখ না দেখার কারণেই থামছে না নৌপথের অনিয়ম। আমাদেরকে প্রিভিয়াস যে দুর্ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে নিয়ে কাজ করার জন্য আলাদা কমিটি করতে হবে গভর্নমেন্টের পক্ষ থেকে, এবং তারা সারা বছরই কাজ করবে এবং কোনো একটা দুর্ঘটনার জন্য ওয়েট করবে না, এবং সেই কমিটি তারা রেকমেন্ড করবে যে আমাদের আসলে প্রিভিয়াস এই ধরনের ত্রুটিগুলো ছিল, এবং তারা প্রায়োরিটাইজ করে বলবে যে ঠিক আছে আমি আগামী 1 বছর বা 5 বছরের মধ্যে এই ত্রুটিগুলো আমাদের নৌযানগুলো মুক্ত থাকতে চাই। নৌযানের নিয়মিত ফিটনেস পর্যবেক্ষণের অভাব ও অতিরিক্ত যাত্রীবহন নৌ দুর্ঘটনার অন্যতম কারণ মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে দুর্ঘটনায় প্রাণহানি কমাতে নৌযানে পর্যাপ্ত জীবন রক্ষাকারী বয়া ও লাইফ জ্যাকেট নিশ্চিত করতে হবে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সদরঘাটে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে আসা উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের ধাক্কায় পোস্তাগোলার বুড়িগঙ্গা সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুর মোট 8টি গার্ডারের মধ্যে একটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সকালে সেতুটি পরিদর্শনের পর একথা জানান বিশেষজ্ঞরা। পরিস্থিতি পর্যালোচনার পর সেতুটি আজ যান চলাচলের জন্য খুলে দেয়া হতে পারে জানিয়েছেন সড়ক ও জনপথের পরিদর্শক দল। এর আগে গতকাল রাত 8টা থেকে সব প্রকার যান চলাচল বন্ধ রাখা হয়েছে ব্রিজটিতে। লঞ্চটি ডুবে যাওয়ার পর তা উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে আসছিল উদ্ধারকারী জাহাজ প্রত্যয়, কিন্তু সেটি সেতুর নিচে দিয়ে আসতে পারেনি। উদ্ধারকারী জাহাজের মাস্টার দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে চেয়েছিলেন, এতে করে সেতুর সাথে জাহাজের ধাক্কা লাগে। যান চলাচল বন্ধ থাকায় ঢাকা মাওয়া সড়কের এক পাশও বন্ধ করে দেওয়া হয়েছে। বুড়িগঙ্গা সেতু 1 বন্ধ হলেও বাবুবাজারের ব্রিজ দিয়ে মাওয়া অভিমুখে চলাচল করা যাচ্ছে। করোনা রেড জোন হিসাবে চিহ্নিত রাজধানীর ওয়ারি লকডাউন করতে চিঠি দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। সোমবার বিকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এই চিঠি পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ এমদাদুল হক। তিনি জানান, দক্ষিণ সিটির 41 নম্বর ওয়ার্ড ওয়ারিকে লকডাউন করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি চিঠি পেয়েছেন তারা। এ বিষয়ে আজ সভায় বসছেন মেয়র। ওয়ারিকে লকডাউন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। ঢাকা মেডিকেলে করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের 1 মাসের থাকা খাওয়ার বিল কিভাবে 20 কোটি টাকা হয় তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশও দিয়েছেন তিনি। সংসদে বাজেট অধিবেশনে যোগ দিয়ে এসব কথা জানান তিনি। বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বাজেট আলোচনায় অংশ নিয়ে এই প্রসঙ্গটি উত্থাপন করেন। পরে প্রধানমন্ত্রী জানান, এক্ষেত্রে কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ঢাকা মেডিকেলের করোনা চিকিৎসা দেয়া 2000 চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর 1 মাসের থাকা খাওয়ার বিল 20 কোটি টাকা দেখানো হয়। এতে হোটেল ভাড়া 12 কোটি এবং খাবারের বিল আসে 5.5 কোটি টাকা। বুড়িগঙ্গার ফরাশগঞ্জ ঘাটে ডুবে যাওয়া ছোট লঞ্চ মর্নিং বার্ডের উদ্ধারের বিষয়ে বিআইডব্লিউটিএ কর্মকর্তা এখন সংবাদ সম্মেলন করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অভিযান চালাবো। আমাদের সব সংস্থার যারা ডুবুরি ছিলেন, স্পেশালিস্ট উদ্ধারকারী ব্যক্তিবর্গ, তারা বারবার ভেতরে ঢুকে দেখার চেষ্টা করেছেন এবং আমরা এর আগেই 12:30টার দিকে একটা মরদেহ ইতিমধ্যে পেয়েছি। আমরা আশা করি যে এরপরে আর কোনো মরদেহ পাওয়া যাবে না, তাই আমাদের উদ্ধার অভিযানটা এখানেই অফিসিয়ালি আমরা ঘোষণা করছি শেষ হয়ে গেল। এরপরে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, আপনারা এখানে যারা উপস্থিত আছেন কর্মকর্তা বিভিন্ন সংস্থার, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমরা গতকাল 32টি লাশ উদ্ধার করেছিলাম এবং আজকে সকালে একটি মাত্র লাশ উদ্ধার হয়েছে। সর্বমোট 33টি ডেড বডি আমরা উদ্ধার করেছি
তো আমরা এখন পর্যন্ত আমাদের ডুবুরিরা ছিল, পানির তলায় প্রচুর পরিমাণে সার্চ করা হয়েছে। এখানে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের ডুবুরি ছাড়া নৌবাহিনী, BIWTA সকল এই 3 সংস্থার ডুবুরিরা পর্যাপ্তভাবে তারা সার্চ করার পরে আমরা এখন সবাই একত্রে আমরা সিদ্ধান্ত নিলাম যে আর ডেড বডি পাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং সার্চ অপারেশনটা আমরা এই দুপুর 2:30টার সময় সমাপ্ত করলাম। ওয়ালাইকুম আসসালাম। এটা আসলে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স আমরা সেপারেটলি তদন্ত করব এবং BIWTA এর পক্ষ থেকে তারা তদন্ত করবে। তো তদন্ত সমাপ্ত হলে আমরা আসলে মেইন কারণগুলো আপনাদের বলতে পারবো। তো আপাত দৃষ্টিতে আমরা এখন দেখছিলাম যে দুটো জাহাজের সংঘর্ষের কারণেই এটা হয়েছে। এখানে চালকদের একটা ব্যর্থতা ছিল, চালকদের হয়তো স্কিলের কোনো সমস্যা ছিল এবং সচেতনতার অভাব ছিল, তারা পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেনি। এই সকলের ফলে দুর্ঘটনাটা হয়েছে। তো আরও ডিটেল আমরা জানতে পারবো তদন্ত কমিটি শেষ হলে, তদন্ত কমিটি কার্যক্রম সমাপ্ত হলে। না, আমরা এখন পর্যন্ত আমরা নিশ্চিত করেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখন পর্যন্ত আর ভবিষ্যতে পাওয়া যাবে না। সকল ডেড বডি উদ্ধার হয়েছে বলে আমরা আশা করছি। আমি পরিচালক অপারেশন জিল্লুর রহমান, ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন। এখানকার সার্বিক এই যে দুর্ঘটনা, এটার আসলে ব্যবস্থাপনা কিভাবে কি করবেন বা সাজা হবে কিনা যদি একটু বিস্তারিত বলতেন। প্রতিবার যখন দেখি যে দুর্ঘটনা হয়, দেখি যে ফিটনেস থাকে না বা চালকদের দক্ষতা থাকে না, বারেবারই বলা হয়, কিন্তু পরবর্তী দেখা যায় সব আবারই আগের মতো হয়ে যায়। না, আমাদের আগের মতো বলতে যদি বলেন যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, তাহলে এটা কিন্তু একটু ভুল তথ্য। আপনাদের নৌ পরিবহন অধিদপ্তর এবং বিভিন্ন মামলা দেখবেন, আমার সাথে যে নৌ পুলিশের পুলিশ সুপার আছেন তারাও একমত হবেন যে আমাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কঠোরভাবেই নেওয়া হচ্ছে। যখনই আমরা কোনো পাই যে কেউ আইন অবজ্ঞা করছে বা অবহেলা করছে, তাদেরকে আমরা সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। হামলা হয়েছে, আপনাকে ইতিমধ্যে কাউকে আটক বা আনুষ্ঠানিকভাবে কি এটা আজকে শেষ করলেন? উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে এখানেই শেষ, এটাই আমি ঘোষণা দিলাম এখনই। জি। বুড়িগঙ্গার ফরেশগঞ্জে ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ডটি তীরের দিকে টেনে তোলা হচ্ছে, তবে আর কোনো মৃতদেহ না পাওয়ায় উদ্ধার অভিযান আপাতত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন উদ্ধারকারী কর্মকর্তারা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেই সংবাদ সম্মেলনে, চলে যাচ্ছি অন্যান্য খবরে। বাড়ছে নদ নদীর পানি, অবনতি হয়েছে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল সহ কয়েক জায়গার বন্যা পরিস্থিতি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে গোয়ালন্দ ভাগ্যকুল পয়েন্টে পদ্মা এবং আরিচাই যমুনা বিপদসীমার উপর দিয়ে বইছে। তিস্তা ও ধরলা নদীর পানি কমায় লালমনিরহাট, নীলফামারী, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেটের বন্যা দুর্গত এলাকার পানি কমতে শুরু করেছে, তবে এখনও পানিবন্দী লাখো মানুষ। যমুনার পানি বাড়ায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলের ৪৭,০০০-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৬,৬৩২ হেক্টর জমির ফসল। গাইবান্ধায় ক্ষতিগ্রস্ত অন্তত ২০,০০০ মানুষ। অনেকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান, বাঁধসহ উঁচু স্থানে। জামালপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে ২০০-র বেশি রাস্তাঘাট ও কয়েকশো একর জমির ফসল। সিরাজগঞ্জে স্লুইস গেট ভেঙে হুমকির মুখে কাটাখালী ব্রিজ। জাতীয় সংসদে পাশ হয়েছে ২০২০-২১ অর্থ বছরের বাজেট। আগামীকাল থেকে নতুন অর্থ বছরের বাজেট ৫,৬৮,০০০ কোটি টাকার বাস্তবায়ন শুরু হবে। এবারই প্রস্তাবিত বাজেট বড় কোনো পরিবর্তন ছাড়াই পাশ হয়েছে। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ৮.২% এবং মূল্যস্ফীতির হার ৫.৪%। রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৩,৭৮,০০০ কোটি টাকা। ২০২০-২১ অর্থ বছরের বাজেটে ঘাটতি ধরা হয়েছে ১,৯০,০০০ কোটি টাকা, যা জিডিপির ৬%। ১৬ জুন থেকে নতুন বছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়। গতকাল বাজেটের ওপর প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সমাপনী বক্তব্যের পর বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই পাশ হয় অর্থবিল ২০২০। দ্বিতীয় দফায় করোনায় আক্রান্তের সম্ভাবনা খুবই কম। রোগতত্ত্ববিদ ও অণুজীব বিজ্ঞানীরা বলছেন, একবার আক্রান্ত হলেই শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, যা আবারও সংক্রমণে বাধা তৈরি করে। এছাড়া দ্বিতীয়বার কেউ করোনায় আক্রান্ত হলেও ঝুঁকিপূর্ণ হবে না।
গবেষকরা বলছেন যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করে তখন রক্তের কিছু কণিকা এটিকে এলিয়েনের মতো করে চিহ্নিত করে আর সেটিকে ধ্বংস করতে শরীরের অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা। বিশেষজ্ঞরা বলছেন এজন্য বেশ কিছু সময়ের প্রয়োজন। এই সময়ে আক্রান্ত ব্যক্তি অসুস্থ হয়ে পড়লেও পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হতেই সুস্থ হয়ে ওঠেন। অ্যান্টিবডি দীর্ঘস্থায়ী না হলেও এর মেমোরি সেল দেহে থেকে যায়। রোগতত্ত্ববিদরা বলছেন যদি একই ধরনের ভাইরাস আবারও আক্রমণ করতে আসে তাহলে এই মেমোরি সেলই তাকে ঠেকিয়ে দেয়। এর ফলে এক ব্যক্তি দুবার আক্রান্তের ঝুঁকি কম বলে মনে করছেন বিজ্ঞানীরা। যারা অ্যান্টিবডি তৈরি করে যে কোষগুলো, এগুলোকে আমরা বলি বি সেল এবং প্লাজমা সেল। এগুলো আপনার শ্বেতকণিকা, লিম্ফোসাইট। ওইগুলোর মধ্যে কিন্তু আমরা বলি মেমোরি থাকে, তাদের স্মরণ শক্তি থাকে। এবং আরেকটা হচ্ছে টি হেল্পার সেল, ওটাও লিম্ফোসাইট। ওইটার মধ্যে মেমোরি বা আপনার স্মরণ শক্তি থাকে। যখন এই ধরনের ভাইরাস, ঠিক একই ধরনের ভাইরাস বা কাছাকাছি ধরনের ভাইরাস শরীর ঢোকে, তখন খুব তাড়াতাড়ি কিন্তু টি হেল্পারটা বি সেলকে বলে যে এই তোমার ওই একই পরিচিত জীবাণু ঢুকেছে তোমার মতো, তখন তারা খুব তাড়াতাড়ি অ্যান্টিবডি তৈরি করতে শুরু করে। গবেষকদের দাবি দ্বিতীয়বার আক্রান্ত ব্যক্তির নমুনা পরীক্ষায় ফলস পজিটিভ আসতে পারে। ওই ব্যক্তির ফুসফুসে করোনার মৃত কোষ থাকায় রিপোর্ট পজিটিভ দেখাচ্ছে। আসলে তিনি নতুন করে করোনায় আক্রান্ত হননি। কেউ যদি একবার রিকভার হয় তার পক্ষে সেকেন্ড টাইম ইনফেকশন হওয়া খুবই অস্বাভাবিক। তবে যদি সে স্টেরয়েড গ্রহণ করে কোনো একটা কারণে, তাহলে সেক্ষেত্রে তার ইমিউনিটি কমে আসবে। সার্স ও মার্স ভাইরাসের অ্যান্টিবডি মানব দেহে প্রায় 1 বছরের স্থায়ী হলেও চীনা বিজ্ঞানীরা বলছেন করোনা জয়ী অ্যান্টিবডির আয়ু মাত্র 1 থেকে 2 মাস, আর উপসর্গহীন হলে তার আয়ু আরও কম। তারপরও সেই অ্যান্টিবডি করোনা ভাইরাস রোধে একই কাজ করবে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি হাসপাতালে এখন থেকে আর বিনামূল্যে করোনা পরীক্ষা হবে না। বুথ ও হাসপাতালে সর্বনিম্ন ফি নির্ধারণ হয়েছে 200 টাকা, আর বাড়ি থেকে নমুনা সংগ্রহ ও পরীক্ষা ফি 500 টাকা। হাসপাতালগুলোতে প্রজ্ঞাপন পৌঁছানোর পরই কার্যকর হবে এই ফি। করোনা পরীক্ষায় শৃঙ্খলা ফেরাতেই এই সিদ্ধান্ত, বলছে স্বাস্থ্য বিভাগ। দেশে করোনা পরীক্ষা শুরু হয় 21 জানুয়ারি। প্রথম রোগী শনাক্ত 8 মার্চ। শুরুতে শুধু আইইডিসিআরে পরীক্ষা হলেও এখন 68 ল্যাবে চলছে নমুনা পরীক্ষা। দেশে প্রতিদিন 17 থেকে 18 হাজার নমুনা পরীক্ষা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 7,32,000 নমুনা। এক একটি পরীক্ষায় খরচ 2,700 টাকা। একটি কিটের দাম 2,300, আর বাকি টাকা আনুষঙ্গিক ব্যয়। সব মিলিয়ে করোনা পরীক্ষা বাবদ এ পর্যন্ত সরকারের ব্যয় হয়েছে প্রায় 200 কোটি টাকা। করোনা সংক্রমণের 114তম দিনে এসে সরকারি হাসপাতালে করোনা পরীক্ষার ইউজার ফি ঠিক করে দিল সরকার। বুথ ও হাসপাতালে পরীক্ষা ফি 200 টাকা, আর বাড়ি থেকে নমুনা নিয়ে পরীক্ষা ফি 500 টাকা। এখানে কিন্তু অনেক টেস্টে অনেক খরচ আছে, সে খরচটা দেখতে হবে, এবং অপ্রয়োজনীয় অনেকে টেস্ট করছে যার প্রয়োজন নেই। নামমাত্র মূল্যে কিন্তু একটা নির্ধারণ করা আছে, যেহেতু সরকারি হাসপাতালে গেলেও টিকিটটা কাটলে নামমাত্র মূল্যে আমাদের ইউজার ফি আছে সেটা দিতে হয়, এবং সেটা সবার ভালোর জন্যই, যাতে যারা সত্যিকার ভুক্তভোগী, যারা আসলে যে দরকার টেস্ট করা, তাদেরকে যাতে এই টেস্টে আওতায় আনতে হবে, সেই কারণে উদ্যোগটা নেওয়া। তবে মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরিব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয়, পরীক্ষা নিরীক্ষা সংক্রান্ত সরকারি আদেশ বহাল থাকবে। চিঠির প্রজ্ঞাপনটার মধ্যে কিন্তু লাস্টের সেন্টেন্সে লেখা আছে অবিলম্বে কার্যকর। এর মানে আজকেও কার্যকর হতে পারে। যখন প্রজ্ঞাপন হাতে গিয়ে পৌঁছবে, হস্তগত হবে, তখন থেকে কার্যকর। করোনা টেস্ট বাবদ আদায় করা অর্থ জমা হবে সরকারি কোষাগারে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা 2 দিন বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা কম, তবে কমছে না নতুন আক্রান্তের সংখ্যা। সোমবার বিশ্বে করোনায় মোট প্রাণহানি হয়েছে 3,382 জনের, আর নতুন আক্রান্ত 1,59,000। বিশ্বের 213 দেশ ও অঞ্চলে করোনায় মোট মৃত্যু 5,07,000-এর বেশি। আক্রান্ত 1,04,00,000 ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 56 লাখ মানুষ। গত 24 ঘন্টায় করোনায় ব্রাজিলে 727, যুক্তরাষ্ট্রে 335, মেক্সিকোর মতো কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে এসেছি। শুরু করার আগেই সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে এবং যারা দেখছেন তাদের মাধ্যমে গর্ভবতী মায়েদের জন্য কিছু তথ্য তুলে ধরতে চাই।
বর্তমানে কোভিড-19 পরিস্থিতিতেও দেশের সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান যেমন মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের জন্য সকল সেবা চালু আছে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে আপনার নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে কমপক্ষে 4টি প্রসব পূর্ব সেবা বা গর্ভকালীন সেবা নিন। প্রসবকালীন যে কোনো জটিলতা এড়াতে নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে নিরাপদ প্রসব সেবা গ্রহণ করুন। দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল সমূহে এএনসি বা প্রসব পূর্ব এবং পিএনসি বা প্রসবোত্তর সেবার কর্নার আছে, যেখানে মিডওয়াইফ সহ দক্ষ স্বাস্থ্যকর্মীরা রয়েছে। সেখানে সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করে গর্ভবতী মায়েদের প্রসব পূর্ব ও প্রসবোত্তর সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি এএনসি পিএনসি কার্ডে স্বাস্থ্য প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে এবং যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন এবং মোবাইল সেবা গ্রহণ করুন। গর্ভকালীন 5টি বিপদ চিহ্ন জেনে রাখুন, যেমন চোখে ঝাপসা দেখা বা তীব্র মাথা ব্যথা হওয়া, খিঁচুনি হওয়া, প্রসবের পূর্বে হঠাৎ রক্তপাত হওয়া, ভীষণ জ্বর হওয়া এবং প্রসব বিলম্বিত হওয়া। এগুলোর যে কোনো একটি দেখা দিলে সাথে সাথেই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠানে বা স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। এছাড়া পরিবারের সদস্যবৃন্দ গর্ভবতী মায়েদের বিশেষ যত্ন নেবেন। নিয়মিত পুষ্টিকর খাদ্য যেমন টাটকা ফল, শাকসবজি, আমিষ সমৃদ্ধ খাবার, বিভিন্ন প্রকার ডাল, মাছ, মাংস, ডিম, দুধ খেতে দিবেন এবং স্বাভাবিক সময়ের চেয়ে গর্ভকালীন সময়ে বেশি পরিমাণে খাবার দিতে হবে। গর্ভস্থ শিশুর বয়স যত বৃদ্ধি পাবে সাথে সাথে খাবারের পরিমাণও বাড়াতে হবে। এখানে বলে রাখি, স্বাভাবিক সময়ের চেয়ে প্রথম 3 মাসে 100 থেকে 200 ক্যালোরি খাবার বেশি দরকার গর্ভবতী মায়ের। দ্বিতীয় 3 মাসের সময়ে 200 থেকে 400 ক্যালোরি এবং তৃতীয় ট্রাইমাস্টার বা তৃতীয় 3 মাসের সময়ে 400-র বেশি ক্যালোরি খাবার, স্বাভাবিকের চেয়ে 400-র বেশি ক্যালোরি খাবার গর্ভবতী মায়েদের প্রয়োজন। গর্ভবতী মারা প্রয়োজন না হলে ঘর থেকে বের হবেন না এবং একান্ত প্রয়োজন হলে লোক সমাগম বেশি আছে এমন স্থান যেমন বাজার বা কোনো হাট, এসব জায়গায় এড়িয়ে চলবেন। তবে ঘরে থাকলেও নিয়মিতভাবে হাঁটাহাঁটি করবেন এবং হালকা ব্যায়াম করবেন। বাড়ি থেকে বের হতে হলে এবং ফিরে আসলে বাইরে থেকে ঘরে ফিরে গর্ভবতী সহ বাড়ির সবাইকে সাবান পানি দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। পরস্পরের মধ্যে 3 ফুটের দূরত্ব বা অধিক দূরত্ব বজায় রাখতে হবে। খাবার, বিশেষ করে মাছ, মাংস, ডিম ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে এবং কাঁচা দুধ খাওয়া যাবে না। খাবার পূর্বে ফলমূল এবং রান্নার পূর্বে শাকসবজি ভালো করে ধুয়ে নিতে হবে। পরিবারের কেউ যদি সর্দি জ্বরে আক্রান্ত হলে গর্ভবতী মা তার সংস্পর্শে আসবেন না। আশা করি সকল গর্ভবতী মা সুস্থ থাকবেন এবং সুস্থ স্বাভাবিকভাবে স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলিতে প্রসব করবেন এবং সেবা নিয়ে সুস্থ সবল শিশু জন্মদান করবেন। গর্ভবতী মাদেরকে সাবধান থাকার জন্য এবং সুস্থ সবল দেওয়ার জন্য গর্ভবতী মাদের প্রতি ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে অভিবাদন জানাই এই মাদেরকে। কোভিড বিষয়ে আমাদের 68টি পরীক্ষাগার চালু আছে, তবে 2টি বেসরকারি পরীক্ষাগারের ফলাফল পাওয়া যায়নি। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 18,863টি। পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 18,426টি নমুনা এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 7,66,460টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,682 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 19.98% এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,45,483 জন। এ পর্যন্ত শনাক্তের হার 18.98%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,844 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 59,624 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.98%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 64 জন এবং এ পর্যন্ত 1,847 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 52 জন, নারী 12 জন। বয়স বিভাজনে 31 থেকে 40 7 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 21 জন, 61 থেকে 70 16 জন, 71 থেকে 80 11 জন,
এবং 81 থেকে 90 বছরের মধ্যে 3 জন। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 31 জন, চট্টগ্রাম 12 জন, খুলনা 7 জন, রাজশাহী 7 জন, সিলেট বিভাগে 2 জন, বরিশাল 2 জন এবং ময়মনসিংহ বিভাগে 2 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 51 জন, বাড়িতে 13 জন। 24 ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন 449 জন এবং আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 554 জন। দুঃখিত, আবার বলছি 544 জন। এ পর্যন্ত সর্বমোট আইসোলেশনে গেছেন 26,587 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 11,440 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 15,145 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,542 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 3,63,866 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,834 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,99,199 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 64,667 জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 24 ঘন্টায় বিতরণ হয়েছে 6,200টি এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 23,87,364টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। বর্তমানে মজুদ আছে 1,40,881টি। এই তথ্য পাওয়া গেছে কেন্দ্রীয় ঔষধাগার থেকে। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,60,222টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,39,41,391টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,410 জন, নতুন করে 2 জন যুক্ত হয়েছেন গত 24 ঘন্টায়। স্বেচ্ছা ভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 1,450 জন, এর মধ্যে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 809 জন, স্থল বন্দরে 448 জন এবং 2টি সমুদ্র বন্দরে 193 জন। এই সকল বিমানবন্দর, স্থল বন্দর এবং সমুদ্র বন্দর, ক্যান্টনমেন্ট রেল স্টেশনে সর্বমোট স্ক্রিনিং হয়েছে 7,36,155 জন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টা শনাক্ত হয়েছেন 24,962 জন এবং এ পর্যন্ত শনাক্ত 7,60,816 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়া 457 জন, এ পর্যন্ত 21,078 জন। সারা বিশ্বে 24 ঘন্টা শনাক্ত হয়েছে 1,78,328 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,21,401 জন। 24 ঘন্টায় বিশ্বে মৃত্যুবরণ করেছেন 4,153 জন এবং এ পর্যন্ত 4,99,913 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতির সূত্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 19 জুন 2020। শেষ করবার আগে আবার বলি, আপনার সুরক্ষা আপনার হাতে। নিজেকে সুরক্ষিত রাখুন, পরিবারের সকল সদস্যকে সুরক্ষিত রাখুন, সঠিকভাবে মাস্ক পরুন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুন, জনসমাবেশ এড়িয়ে চলুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন, কমপক্ষে 3 ফিট দূরত্ব বজায় রাখবেন। তবে মানসিক স্বাস্থ্য সবার জন্য, মানসিক মনোবল এবং মানসিক স্বাস্থ্য উজ্জীবিত রাখতে হবে। যারা আক্রান্ত হয়েছেন তারা মনোবল হারাবেন না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই 80% উপরেই যাদের আক্রান্ত ব্যক্তিদের উপসর্গগুলো মৃদু উপসর্গ থাকে এবং মাত্র 5% রোগের ক্ষেত্রে দেখা যায় যে উপসর্গগুলি অতীব মাত্রায় থাকে এবং আরো কম ভাগ 3% বা তার কিছু বেশির জন্য এটা জটিল উপসর্গ হয়। কাজেই সবাই মনোবল দৃঢ় রাখবেন। যারা আক্রান্ত হয়েছেন মনোবল দৃঢ় রাখলে আপনি নিজেকেই সুস্থ রাখতে পারবেন। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন যেন আপনার ফুসফুস ভালো থাকে, এবং পুষ্টিকর খাবার খাবেন, যেমন টাটকা শাকসবজি, ফলমূল এবং প্রোটিন বা আমিষ জাতীয় খাবার খাবেন। নিজের ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতাকে দৃঢ় রাখার জন্য ব্যায়াম সহ সকল কার্যক্রম চালিয়ে রাখবেন। হালকা গরম পানি বা কুসুম কুসুম গরম পানি পান করবেন, গার্গেল করবেন এবং নিজেকে সুস্থ রাখার জন্য অবশ্যই সকল ধরনের প্রয়াস চালিয়ে যাবেন। সর্বোপরি মনোবল দৃঢ় রাখবেন। মানসিক মনোবল ভালো থাকলেই দ্রুত সুস্থ হওয়া যায়, অন্তত উপসর্গগুলিকে প্রতিরোধ করা যায়। সবাই নিয়ম মেনে চলি, আমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি, নিজেদের সুরক্ষিত রাখি, ভালো থাকি, সুস্থ থাকি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম স্বাস্থ্য বিভাগের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে।
সীমান্ত খুলে দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী 1 জুলাই থেকে নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের জন্য নিজেদের সীমান্ত উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইইউ। এই 14টি দেশের তালিকায় নেই যুক্তরাষ্ট্র, ব্রাজিল, চীন। নাম আছে দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার। ইইউ এর বিচারে নিরাপদ 14টি দেশের মধ্যে এশিয়ায় জাপান, কোরিয়া ছাড়া কেবল থাইল্যান্ডের নাম আছে। তবে এশিয়ার তালিকায় বাংলাদেশের নাম নেই। আফ্রিকার দেশের মধ্যে রয়েছে আলজেরিয়া, মরক্কো, রোয়ান্ডা, তিউনিসিয়া। দক্ষিণ আমেরিকার ইউরুগুয়ের নাম এই তালিকায় রয়েছে। ইউরোপের মধ্যে ইইউ এর বাইরে থাকা দেশগুলোর মধ্যে জর্জিয়া, মন্টেনেগ্রো, সার্বিয়ার নাম রয়েছে তালিকায়। এদিকে ইউরোপের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলে চীনকেও নিরাপদ দেশের তালিকায় রাখা হবে বলে জানিয়েছে ইইউ কর্তৃপক্ষ। মানবদেহে পরীক্ষার জন্য প্রস্তুত ভারতে তৈরি প্রথম করোনা ভ্যাকসিন। ভারতে আগামী মাসেই শুরু হতে যাচ্ছে এর হিউম্যান ট্রায়াল। কোভ্যাক্সিনের প্রথম ও দ্বিতীয় পর্বের ক্লিনিক্যাল ট্রায়ালে সম্মতি দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ সিএমআর এর সঙ্গে যৌথ প্রচেষ্টায় এই ভ্যাকসিন তৈরি করেছে হায়দ্রাবাদের ভারত বায়োটেক। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কোভ্যাক্সিন একটি নিষ্ক্রিয় ভ্যাকসিন যা সংক্রামক SARS-CoV-2 ভাইরাসের স্ট্রেন থেকে তৈরি। এই টিকা করোনা সংক্রমণ থেকে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা দিতে এবং মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম। ইতোমধ্যেই টিকার কার্যকারিতা প্রমাণিত হয়েছে বলে দাবি করেছে হিন্দুস্তান টাইমস। এদিকে নতুন এক ধরনের ফ্লু ভাইরাস শনাক্ত করেছেন চীনের বিজ্ঞানীরা। শূকরের দেহে থাকা এই ভাইরাসের মহামারী হয়ে ওঠার সক্ষমতা আছে বলেও আশঙ্কা করছেন তারা। মিউটেশনের মাধ্যমে সহজেই মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ার সক্ষমতা থাকায় এই ফ্লু নিয়ে বাড়ছে উদ্বেগ। নতুন এই ফ্লু ভাইরাসটিকে গবেষকরা G4EAH1AN1 নামে অভিহিত করেছেন। এটি মানুষের শ্বাসযন্ত্রের মধ্যে বেড়ে উঠতে এবং বিস্তার ঘটাতে পারে। এই ভাইরাসের সম্প্রতি সেই সব মানুষকে আক্রান্ত হচ্ছে যারা চীনের শূকর এবং কসাইখানা শিল্পে কাজ করছেন। বর্তমানের কোনো ফ্লু ভ্যাকসিন ব্যবহার করে নতুন ভাইরাস থেকে সুরক্ষা পাওয়া যাচ্ছে না। বিজ্ঞানীরা বলছেন, এর সঙ্গে 2009 সালের সোয়াইন ফ্লুর মিল রয়েছে, তবে এতে নতুন কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। আর নতুন ভাইরাস হওয়ায় এটি থেকে মানুষের সুস্থতার সম্ভাবনা কম থাকবে বলেও ধারণা বিজ্ঞানীদের। তবে এখনই উদ্বিগ্ন না হয়ে এটি নিবিড় পর্যবেক্ষণে রাখা দরকার বলে মনে করছেন বিজ্ঞানীরা। স্বায়ত্তশাসিত হংকংয়ের জন্য জাতীয় নিরাপত্তা আইন পাশ করল চীনের পার্লামেন্ট। চীনের জাতীয় আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেসের সর্বসম্মতিক্রমে আইনটি পাশ হয়। এই আইনে বিচ্ছিন্নতাবাদ, কর্তৃপক্ষকে অবমাননা, সন্ত্রাসবাদ ও জাতীয় নিরাপত্তা বিপন্ন করতে বিদেশি বাহিনীর সঙ্গে আঁতাত নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হিসাবে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ব্রিটিশ শাসন থেকে হংকংকে চীনের কাছে হস্তান্তরের 23তম বার্ষিকী 1 জুলাই থেকে আইনটি কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে জাতীয় নিরাপত্তা আইন পাশ হওয়ার খবর সত্যি হয়ে থাকলে তা সত্যিই খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছে জাপান। আর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি হংকংয়ের নেতা ক্যারি ল্যাম। লা লিগায় রাতে বিগ ম্যাচ, বার্সেলোনার অতিথি আতলেতিকো মাদ্রিদ। সবশেষ সেল্তা ভিগোর কাছে হোঁচট খাওয়া বার্সা জয়ে ফিরতে মরিয়া। শীর্ষে থাকা রিয়ালকে চাপে রাখতে পূর্ণ পয়েন্টের বিকল্প নেই। অন্যদিকে মেসিদের শক্ত পরীক্ষা নিতে প্রস্তুত আতলেতিকো। সাম্প্রতিক ফর্ম আত্মবিশ্বাসী করছে সিমিওনির দলকে। ন্যু ক্যাম্পে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। এখন প্রতিটি ম্যাচেই ফাইনালের ট্যাগ, হারলেই বিপদ। করোনা বিরতির পর 5 ম্যাচে 3 জয়ের বিপরীতে 2 ড্র বার্সেলোনাকে নামিয়ে দিয়েছে দ্বিতীয় স্থানে। রিয়ালকে চাপে রাখতে অ্যাটলেটিকো পরীক্ষায় জিততেই হবে মেসিদের। সেরা চারে জমজমাট লড়াই। 1-2-এ রিয়াল বার্সার মধ্যে ব্যবধান 2 পয়েন্টের। 3 আর 4-এ থাকা 2 দল এখন 4 পয়েন্টের দূরত্বে। সবশেষ সেল্তা ভিগোর মাঠে পয়েন্ট খুইয়ে বিপাকে বার্সা। কোচিং স্টাফের সঙ্গে মেসির দূরত্ব পরিস্থিতি জটিল করেছে। নিউ ক্যাম্পে অ্যাটলেটিকো বাধা এখন বড্ড কঠিন মনে হচ্ছে। চোটের কারণে নেই ডি ইয়ং, গ্রিজম্যানের ফিটনেস নিয়েও আছে শঙ্কা। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরবেন সার্জিও বুস্কেটস। আতলেতিকোর বিপক্ষে ম্যাচ বরাবরই কঠিন। তারা জানে কোন পরিস্থিতিতে কিভাবে খেলতে হয়। আমাদের জন্য সব খেলাই এখন মাস্ট উইন ম্যাচ। যে কোনো কিছুই হতে পারে। এ পর্যায়ে এসে ভুলের সুযোগ নেই।
muy identificado con su manera de hacer las cosas. বিরতির পর অ্যাটলেটিকো ড্র দিয়ে শুরু করেছিল, কিন্তু টানা 4 ম্যাচ জিতে টেবিলের 3-এ উঠেছে লস কোলচেনরেস। সাম্প্রতিক ফর্ম ধরে রেখে বার্সার মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরতে চায় ছোট মাদ্রিদ, তবে কোকে এবং সাভিচের অভাব ভোগাতে পারে সিমিওনিকে। বার্সেলোনা সেরা দল, তাদের বিপক্ষে লড়াই সহজ হবে না। আগের কয়েকবার তাদের সাথে খেলার অভিজ্ঞতা আছে, সেটিকে কাজে লাগিয়ে সবাই নিজেদের সেরাটা দিয়ে খেলবে। হেড টু হেড পরিসংখ্যানে বার্সেলোনা ফেভারিট। লা লিগায় 2 দলের সবশেষ 6 ম্যাচে মেসিদের 4 জয়, বাকি 2 ম্যাচে হয়েছে ড্র। তবে গত সুপার কাপের সেমিতে বার্সাকে হারানোর সুখ স্মৃতি সঙ্গী অ্যাটলেটিকো। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেরি আতে টানা 6ষ্ঠ জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে ইউভেন্টাস। অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ জেনোয়া। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1:45টায়। লাৎসিওর চেয়ে 4 পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে ইউভেন্টাস। শিরোপা দৌড়ে আরও এগিয়ে যেতে জেনোয়ার মাঠে জয়ের বিকল্প ভাবছে না তুরিনের ওল্ড লেডি। সবশেষ ম্যাচে রোনালদোর দুর্দান্ত পারফরমেন্স স্বস্তি দিচ্ছে ইউভদের। হাঁটুর চোটে মাঠের বাইরে অ্যালেক্সান্দ্রো। এখনও ফিট নন লিওনার্দো বনুচ্চি। বার্সার ভিড়লেও এ মৌসুমের জন্য পাওয়া যাচ্ছে পিয়ানিচকে। 2 দলের 28 মুখোমুখিতে 18 জয় ইউভেন্টাসের, হার 4টিতে। পরিসংখ্যান ও ফর্মে টেবিলের 16 নম্বরে থাকা জেনোয়ার বিপক্ষে সহজ জয়ের আশা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের পরীক্ষা ব্রাইটনের মাঠে। খেলা শুরু রাত 1:15টায়। 31 ম্যাচে 49 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ আছে ম্যানইউ। চ্যাম্পিয়ন্স লিগ স্পটের লড়াইয়ে টিকে থাকতে জয় দরকার তাদের। ব্রাইটনকে হারালেই উলভারহ্যাম্পটনকে টপকে টেবিলের 4-এ উঠে আসবে সুলশেয়ারের দল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে গত 14 ম্যাচে হারেনি রেড ডেভিলস। এফএ কাপের সেমিফাইনালে ওঠায় আত্মবিশ্বাস বেড়েছে। টেবিলের 15 নম্বরে থাকা ব্রাইটনের বিপক্ষে একাদশের বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ম্যানেজার ওলে গানার সুলশেয়ার। করোনার কারণে এবার পেছালো জিম্বাবুয়ের অস্ট্রেলিয়া সফর। অগাস্টে 3 ম্যাচের ওয়ানডে খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল জিম্বাবুয়ের। খেলা মাঠে ফেরানোর জন্য বায়োসিকিউর ব্যবস্থা করতে না পারার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রথমবারের মতো নিজেদের মাঠে কোনো সম্পূর্ণ সিরিজ হারালো অস্ট্রেলিয়া। অগাস্টের 9, 12 এবং 15 তারিখে হওয়ার কথা ছিল 3 ম্যাচ। এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল অস্ট্রেলিয়ার। আর প্রায় 17 বছর পর অস্ট্রেলিয়া সফরের সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ টেইলর রাজারা। 2003 সালের অক্টোবরে সবশেষ অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে জিম্বাবুয়ে। করোনার কারণে এখন পর্যন্ত 4টি সিরিজ স্থগিত হলো জিম্বাবুয়ের। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।